শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি বিধায় আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। গত ক্লাসে বলেছিলাম না, আবার যদি ভালো থাকি ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে। আজকে আমি এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন অনলাইন ক্লাসে চট্টগ্রাম সরকারি প্রি-ক্যাডেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আইনুল নাহান বাকি ম্যাডাম। এছাড়াও আমার এই ক্লাসটা দেখছে আমার অনেক অভিভাবক বৃন্দ, শ্রদ্ধেয় এবং আমার শিক্ষক মন্ডলী সবাইকে আজকে নিয়েছে। তাহলে আমি এখন আশা করি তোমরা আমার লাইভ ক্লাসটা দেখছো এবং আমাকে দেখাও যাচ্ছে। তোমরা আমাকে কমেন্ট করে জানো আমাকে কি দেখা যাচ্ছে শিক্ষার্থীরা? তোমরা আমার সাথে জয়েন করো এবং কমেন্ট করে দেখাও ও জানাও যে আমি সব ঠিক আছে নাকি। শিক্ষার্থীরা আশা করি আমাকে লাইভ ক্লাসে তোমরা যোগদান করেছো এবং আমাকেও দেখাও যাচ্ছে। তাহলে আমি তোমাদের পাঠে চলে যাই, মূল পাঠে চলে যাই। মূল পাঠে চলে যাব। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলাপ করেছিলাম পর্যায় সারণী নিয়ে, তাই না? পর্যায় সারণী সেখানে আমি পটভূমি আলোচনা করেছিলাম, সেখানে আমি পর্যায় সূত্র সম্পর্কে বলেছিলাম। তারপরে আমি পর্যায় সারণী দিয়ে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ পর্যায় নির্ণয় করতে দেখেছিলাম এবং ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি সে সম্পর্কে বলেছিলাম। তা আজকে আমি এখন এর পরবর্তী পাঠগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত পাঠদান করব। সেখানে আমি আলোচনা করব পর্যায় সারণীতে গ্রুপ পর্যায় দিয়েছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, কিন্তু কিছু কিছু মৌল তারা পর্যায় সারণীতে একটু ব্যতিক্রমী অবস্থান আছে, সেই সম্পর্কে আমি বলবো। তারপর আমি আরো বলবো পর্যায় সারণীতে অবস্থিত মৌলের পর্যায়যুক্ত ধর্মগুলো সম্পর্কে। তারপরে আমি আলোচনা করব বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন মৌলের বিভিন্ন নামের ব্যাপারে আলোচনা করব এবং পর্যায় সারণীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমার শিক্ষণকালে থাকবে কি ব্যতিক্রমী অবস্থান। আমার লেখাটা কি তোমরা দেখতে পাচ্ছ? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমি বলি, দেখো ব্যতিক্রমী অবস্থান বলতে এখানে বুঝাইছে যে আমরা পর্যায় সারণীতে কিছু মৌলের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ পর্যায় নির্ণয় হয়, কিন্তু এক্ষেত্রে কিছু মৌলের ব্যতিক্রমী অবস্থান হয়েছে। এক্ষেত্রে হাইড্রোজেনের অবস্থানটাই ধরো, হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু এরপরও একে আমরা অধাতু এবং এর সাথে আমরা কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে একটি তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু গ্রুপ 1 এর স্থান দেওয়া হয়েছে এবং ক্ষার ধাতুতে আছে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। এর সাথে এর কারণ হলো হাইড্রোজেনের অনেক ধর্ম অধাতু বিধায় একে আমরা ক্ষার ধাতুতে অবস্থান করেছি। কেন? এর সর্ববহিঃ স্তরে একটি ইলেকট্রন রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এবং এর ধর্ম গ্রুপ 1 এর ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ। হাইড্রোজেনও হ্যালোজেন গ্রুপের মৌলের মতো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তথাপিও একে আমরা হ্যালোজেন গ্রুপে না দিয়ে তখন আমরা কি গ্রুপ 1 এ দিয়েছি। কারণ হলো গ্রুপ 1 এর ধর্মের সাথে এর ধর্ম সাদৃশ্যপূর্ণ। এটা হলো কি হাইড্রোজেনের একটা ব্যতিক্রমী অবস্থা।
পর্যায় সারণীতে। তারপরে আসতো দ্বিতীয় মৌলের কথা আমরা বলি লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি, এখানে আছে ইলেকট্রন বিন্যাস করতে আমরা জানি লিথিয়ামের আছে এখানে আমি একটু ভুল করে ফেলেছি, হিলিয়াম দুটো আছে, এখানে ইলেকট্রন বিন্যাস হবে 1s2। এই সর্ববহিষ্ঠ স্তরে দুইটা ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2 এ স্থান দেওয়ার কথা ছিল, কিন্তু গ্রুপ 2 এর মৌলসমূহ তীব্র তড়িৎ ধনাত্মক হাড় ধাতু। অপরদিকে হিলিয়ামকে আমরা দেখো এখানে 7, তুমি আমার সাথে যোগদান করেছো, তুমি লিখেছো, আমাকে থ্যাংক ইউ জানিয়েছো, এবং আমার এই চ্যাপ্টারটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং আমার খুব ভালো লাগলো। তারপরে এরপরে ইমতিয়াজ ইয়ামিন, ধন্যবাদ, ইয়েস ম্যাম। তারপরে জাভেদ করিম, নাইস ক্লাস। নাহিদ, তুমিও আমাকে বলেছো সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। তারপরে ম্যাম কি ম্যাম, গুড ইভিনিং ম্যাম, হ্যাঁ ধন্যবাদ তোমাকে, তোমার নামটা উচ্চারণ করতেই তো আমার কষ্ট হয়ে গেল। তারপরে আতাহার উদ্দিন, 7 1s2, আসসালামু আলাইকুম ম্যাম, শুভ সন্ধ্যা, ধন্যবাদ তোমাকে। তারপরে ম্যাম, হ্যাঁ ধন্যবাদ। তারপরে তো নাইস ক্লাস, সবাই তোমার আমার ক্লাসটা পছন্দ হয়েছে, এজন্য আমার খুব ভালো লাগছে আর কি। তারপর যাই আমি মূল পাঠে আলোচনায় যাই, কারণ এখানে কারেন্টের খুব সমস্যা, একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করি। আচ্ছা, তাহলে হিলিয়াম হচ্ছে গিয়া 1s2, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী একে আমরা গ্রুপ 2 এ স্থান দেওয়ার কথা ছিল, কিন্তু হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, আর এই গ্যাসটা নিষ্ক্রিয় গ্যাসে কি আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, কৃপ্টন, জেনন, রেডন, এদের সাথে। আর এই হিলিয়ামের ধর্মটা এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ, এই জন্য এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাসের সাথে গ্রুপ 18তে স্থান দিয়েছি। বুঝতে পারছো নিশ্চয়ই আমার কথা এখন? তাহলে হিলিয়ামের অবস্থানটাও কি, হিলিয়ামের অবস্থানটাও পর্যায় সারণীতে একটু ব্যতিক্রমী অবস্থান, তাই না? গত ক্লাসে তো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় গ্রুপে কথা, অবস্থানের কথা বলেছিলাম, তাহলে হিলিয়ামের একটু ব্যতিক্রমী অবস্থান সম্পর্কে বলে দিলাম। এরপরে আসছে ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলসমূহ। ল্যান্থানাইট সারির মৌলসমূহ ষষ্ঠ পর্যায়ে 3 নং গ্রুপে অবস্থিত, এবং অ্যাক্টিনাইট সারির মৌলসমূহ 7 নং পর্যায়ে 3 নং গ্রুপে অবস্থিত। আর এই মৌলগুলোকে ওই অবস্থানে পর্যায় সারণীর আমরা দেখেছিলাম 3 নং গ্রুপে দুটো ঘর আছে, সেখানে নিচের দিকে, সেখানে একসাথে 15টা মৌল সাদৃশ্যপূর্ণ বিধায় তাদেরকে সেখানে স্থান দিতে হবে, কিন্তু আমরা এখানে কি করলাম, ওই অবস্থানে যদি আমরা ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে যদি বসাই, তাহলে দেখা যাবে কি সেখানে সেই অবস্থানটা কি পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হবে। সেই জন্য পর্যায় সারণীর নিচে আলাদাভাবে আমরা ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে আমরা একটা সুন্দর সারিবদ্ধভাবে দিয়েছি। তাহলে আমার প্রথম আলোচনার বিষয় ছিল, প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে পর্যায় সারণীতে মৌলের ব্যতিক্রমী অবস্থান। এরপরে আমি আলোচনায় আসব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে। মামার ডাকে আনা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে আমার পরবর্তী আলোচনা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমার লেখা কি বোঝা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে, সেটা হলো ধর্মগুলো হচ্ছে, 1 নম্বরে হচ্ছে ধাতব ধর্ম, 2 নম্বরে হচ্ছে অধাতব ধর্ম,
3 নম্বরে হচ্ছে পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ। 4 নম্বরে হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। 5 নম্বরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। 6 নম্বরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন আমি এই পর্যায়বৃত্ত ধর্মগুলো আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমি দেখি, দেখো আমি তোমাদেরকে এই চারটার মাধ্যমে গত ক্লাসে আমি পর্যায় সারণী 4 দিয়ে তোমাদেরকে পড়াটা বুঝিয়েছিলাম। আজকেও আমি পর্যায় সারণী 4 দিয়ে তোমাদের ধর্মগুলো সম্পর্কে আইডিয়া দেব। দেখো খেয়াল করে দেখা দেখতে পাচ্ছ তোমরা? আশা করি দেখতে পাচ্ছ। এখানে ধাতব ধর্ম ছোট ক্লাসে আমরা পড়েছিলাম। প্রথমে আমি আলোচনা আসি ধাতব ধর্ম। ছোট ক্লাসে আমি পড়েছিলাম, যখন আমরা ছোট বিজ্ঞান ক্লাসে পড়তাম, যে ধাতুগুলোর চকচকে, উজ্জ্বল এবং তাপবিদ্যুৎ সুপরিবাহী, তাদেরকে আমরা ধাতব বলি। কিন্তু এখানে আমরা যখন ক্লাস 9 উঠলাম, তখন আমাদের ধাতব ধর্ম হয়ে গেল ওইভাবে। সেখানে হলো গিয়ে কথাটা এইভাবে দাঁড়ালো, যে সকল মৌলের পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকেই ধাতু বলে। আর ধাতু বলা হলো কি, ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে বলা হয় ধাতব ধর্ম। আর যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। এক্ষেত্রে আমরা দেখি, দেখো আমরা লিথিয়ামের কথা বলতে পারি, সোডিয়ামের কথা বলতে পারি। লিথিয়ামের এখানে পাঠ্য বইতে লিথিয়াম দিয়ে দেখানো আছে সুন্দর করে। লিথিয়াম কি করে? লিথিয়ামের একটা সর্ববৈশিষ্ট্য স্তরে একটা ইলেকট্রন আছে, সে খুব সহজেই এই ইলেকট্রনটা অন্য কোনো মৌলকে দান করে দিতে পারে, তাহলে তার ধাতব ধর্ম অনেক বেশি। এখানে আমরা দেখিয়েছি, দেখো লিথিয়াম এই যে এভাবে বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখিয়েছিলাম লিথিয়াম। এরপরে কথা আসলো ধাতব ধর্ম সম্পর্কে আমরা বুঝলাম। অধাতব ধর্ম ঠিক ছোট ক্লাসে যখন আমরা পড়েছিলাম, মৌল চকচকে, তাপ বিদ্যুৎ চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, এবং বিপরীত ধাতব শব্দের। আর এখানে বলা হয়েছে যে আর তাপ বিদ্যুৎ অপরিবাহী, এটাকে আমরা অধাতব ধর্ম মুখস্থ করেছিলাম। কিন্তু এখানে অধাতব ধর্ম বলতে ওই কথাটাকেই বোঝাইছে আধুনিক সংজ্ঞা অনুযায়ী, যে মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি এবং ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে বলা হয় অধাতব। সেই মৌলগুলোকে বলা হয় অধাতব, অধাতু বা অধাতব বলা হয়। আর এরপরে বলা হইল গিয়া অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। আর যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। এখানে একটা উদাহরণ মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কি, ক্লোরিন। তোমরা দেখো ক্লোরিন, এই যে আমার লেখাটাকে কি বোঝা যাচ্ছে? এখানে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে ইশারা হোসেন আরবি, ইশারা হোসেন আরবি, আসসালামু আলাইকুম ম্যাম, আমাকে তুমি সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে কাকুলি মাহবুব সহ, তারপর জান্নাতুল মাওয়া এশা, খুব সুন্দর হচ্ছে ক্লাস, ধন্যবাদ এশা তোমাকে, তুমি আমাকে স্মরণ করেছো মামুনি। তারপরে হচ্ছে জহিরুল ইসলাম, আমাদের যোগ্য সহকর্মী, সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ জহির স্যার আপনাকে, ভালো লাগলো আপনি আমাকে এখানেও দেখছেন। নাইস টপিক। তাসফিফা নীলা,
তোমার ভালো লাগছে আমার বিষয়বস্তুটা। তারপর আব্দুল্লাহ মামুন, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। শিহাব মাহমুদ, again thanks for this exploring the important class. ধন্যবাদ শিহাব তোমাকে। আমার টপিকসটা তোমার আসতেও খুব পছন্দ হয়েছে এবং তুমি গুরুত্বপূর্ণ বলেছো তুমি। এরপরে জি ম্যাম বোঝা যায়, ধন্যবাদ, তাহলে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে লোকমান, আমিনুল ইসলাম লোকমান, আসসালামু আলাইকুম ডিয়ার ম্যাম, নাইস প্রেজেন্টেশন ম্যাম, কেমিস্ট্রি ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট, ইউ আর অলসো ফেভারিট অফ মাইন বিকজ আই এনজয়েড ইউর এভরি ক্লাস। ধন্যবাদ লোকমান তোমাকে, তুমি তোমার সাবজেক্ট, এই সাবজেক্টটা তোমার পছন্দনীয়, ভালো লাগলো শুনে। আর রসায়ন তো রস আছে অবশ্যই। আর এখানে তুমি আমার প্রত্যেকটা ক্লাস দেখো এবং খুব উপভোগ করো, সেটা বলেছো। তারপরে আসছে ইরা, ইরা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তারপরে রোকেয়া ইমা ম্যাম, আবার বোঝা যায়, হ্যাঁ বোঝা যাচ্ছে, তাহলে ধন্যবাদ তোমাদেরকে। তারপরে হাসনাইন আহমেদ, হ্যাঁ হাসনাইন আহমেদ তুমি আমাকে সালাম বিনিময় করেছো, ধন্যবাদ তোমাকে। তারপরে আমি ধাতব ধর্ম বলেছি, অধাতব ধর্ম বলেছি। এরপরে আমি আলোচনায় আসবো, তোমরা আমার কথা নিশ্চয়ই বুঝেছো। লিথিয়াম যে মৌলগুলো খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি, আর যে মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে দ্রুত তারা হচ্ছে অধাতব ধর্ম বিশিষ্ট। তাহলে ধাতব এবং অধাতব ধর্ম সম্পর্কে আমি বুঝিয়ে বলতে পেরেছি। এরপরে আসো দেখো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় একটি পর্যায়বৃত্ত ধর্ম। আর যে কোনো একটি পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তার পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়তে থাকে। এরপরে আর একটা কথা হলো পর্যায়ের কথা, গ্রুপের কথা আসি। তোমরা দেখো গ্রুপের যে কোনো উপর থেকে নিচের দিকে তার পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে এরপরে আসি দেখো কেন এই কাজটা হয়, এই কথাটা আমি বলি, এই একটু বুঝিয়ে বলি। এখানে বলা হয়েছে যে একই পর্যায়ে, দুটো কথা বলেছি, একটা পর্যায়ের কথা বলেছি, একটা গ্রুপের কথা বলেছি। একই পর্যায়ে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন দেখা যায় কি প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে যখন ডান দিকে যাচ্ছে তখন কি করে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, কিন্তু সেই অনুযায়ী প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না, প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। তখন দেখা যায় কি আমাদের পরমাণুর সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা যখন বেশি তখন তার প্রোটন সংখ্যাও বেশি, ইলেকট্রন সংখ্যাও বেশি থাকে। তাহলে আমার বাইরে আছে কি ইলেকট্রন আর ভিতরে আছে কি প্রোটন। তখন কি করে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইজনকে আকর্ষণ করে, আকর্ষণের কারণে তখন কি ইলেকট্রনের শক্তি স্তরগুলো খুব কাছাকাছি চলে আসে। তখন দেখা যায় কি পরমাণুর আকার ছোট হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? পর্যায়ের ক্ষেত্রে কথাটা আমি বলেছি। এরপরে চলো আমি আসি, এখানে বলা হয়েছে যে বাম দিক থেকে ডান দিকে যখন যায়, বাম দিক থেকে ডান দিকে যখন যাবে তখন সেখানে কি হবে, সেখানে এই পরমাণুর শক্তি স্তর বাড়বে না, কিন্তু তার পারমাণবিক সংখ্যা বাড়ার কারণে পরমাণুর আকার ছোট হয়ে যায় প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণের কারণে। এরপরে আসি গ্রুপের কথায়, উপর থেকে নিচে গ্রুপের কথা বলা হয়েছে। সেখানে দেখা যায় যে এখানে আবার বিপরীত কথা, এখানে উপরের শক্তি স্তর এখানে প্রত্যেকটা নিচে যতই মৌলগুলোর দিকে আগাক না কেন প্রত্যেকের ক্ষেত্রে কি শক্তি স্তরের সংখ্যা বাড়ে, কিন্তু শক্তি স্তরের সংখ্যা বাড়ে। আর ওইদিকে চলে কি যখন দেখা যায় যে বাহিরের ইলেকট্রন এবং প্রোটনের যতই আকর্ষণ করে পরমাণুর শক্তি স্তর ইলেকট্রনের শক্তি স্তরগুলোকে কাছাকাছি নিয়ে আসুক, কিন্তু শক্তি স্তর বাড়ার কারণে তখন দেখা যায় কি তার পরমাণুর আকার বড় হয়ে যায়, তখন এই হ্রাসটা আর থাকে না, সেটা এখন কক্ষপথ বেশি থাকার কারণে পরমাণুর আকারও বৃদ্ধি পেয়ে যায়। তাহলে আমরা বলেছি বাম থেকে ডান দিকে গেলে যখন পরমাণুর আকার ছোট হয় বা পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়, আবার যখন উপর থেকে নিচের দিকে আসে তখন দেখা যায় কি যে এখানে শক্তি স্তর বৃদ্ধির কারণে পরমাণুর আকার তথা পারমাণবিক
সংখ্যা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাইলে আমার পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে বোঝাতে পেরেছি তোমাদের। এরপরে আসলো আমার আয়নীকরণ শক্তি। এখানে তোমাদের পাঠ্য বইতে এখানে দেখো ঘরগুলো দেখিয়ে বোঝানো হয়েছে কিছু ক্ষেত্রে। এখানে দেখাচ্ছে এর থেকে বড়, এর থেকে আরো বড়, এভাবে কিছু ঘর আমাদের এখানে দেখিয়ে মানে দেখানো হয়েছে। এই এই তারপর এটা এর থেকে ছোট, কিন্তু এটা এর থেকে একটু বড়, এভাবে কিছু কয়েকটা ঘর আমাদের এখানে পাঠ্য বইতে দেয়া আছে। তোমরা এই পরমাণুর আকার তথা পারমাণবিক, এটা হচ্ছে পর্যায়ের দিকে কথা বলছে, এখানে বলা হয়েছে গ্রুপের কথা। এরপরে আসি আমরা ধরো আয়নীকরণ শক্তি তথা আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি পর্যায়বৃত্ত ধরবে। দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বলা হয়েছে গিয়ে কি, আয়নীকরণ শক্তিও একটা পর্যায়বৃত্ত ধর্ম। আয়নীকরণ একই পর্যায়ে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ কম। একই ক্ষেত্রে ওই কথাটাই বলা হয়েছে গ্রুপের ক্ষেত্রে উপরের মৌলের থেকে নিচের মৌলের পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ বেশি। যখন পরমাণুর আকার বেশি হয় তখন তার আয়নীকরণ শক্তি বেশি হয়। পরমাণুর আকার যখন কম থাকে যে মৌলের ক্ষেত্রে তার আয়নীকরণ শক্তি কি হয়, বেশি হয়। তাহলে কি এটাও কি বুঝতে পেরেছো? আমরা যখন গ্রুপের কথা বলবো, যখন দেখো আমরা একটা গ্রুপের কথা বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সেখানে একটা কথা বলা হয়েছে যে এখানে দেখো লিথিয়ামের থেকে ফ্রান্সিয়াম এ কার আয়নীকরণ শক্তি বেশি। এক্ষেত্রে দেখা যাবে কি, উপর থেকে নিচে গ্রুপের কথা বলো, সেখানে বলা হবে কি আর পারমাণবিক ব্যাসার্ধের, তাহলে এক্ষেত্রে দেখা যায় লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান কম, সেজন্য তার আয়নীকরণ শক্তির মান বেশি। আর এখানে ফ্রান্সিয়ামের পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ বেশি, আর এর সেজন্য আয়নীকরণ শক্তি কম। তাহলে আমরা কি গ্রুপ এবং পর্যায়ের ক্ষেত্রে তোমরা কি বুঝতে পারছো? এখানে আরেকটা জিনিস আছে ব্যতিক্রম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ব্যতিক্রম হচ্ছে এখানে আমরা একটা পর্যায় দেখেছি। এখানে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে, তাই না? নাইট্রোজেন এবং নাইট্রোজেনের এই আমরা বলেছি যে বাম থেকে ডান দিকে গেলেই তারপর পরমাণুর আকার ছোট থাকে বিধায় তার আয়নীকরণ শক্তি বেশি হবে। কিন্তু এক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে পরীক্ষার সময় অনেক সময় থাকে। দেখো, নাইট্রোজেন হচ্ছে 1:2:3, আর অক্সিজেনের ক্ষেত্রে থাকে দেখো, তাহলে তো 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নাকি, আর অক্সিজেন হচ্ছে 8, তাহলে এটা কি হচ্ছে 1:2:2p4, তাই না? এখানে কিন্তু একটু ব্যতিক্রম, পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় বোর্ড পরীক্ষায়, সেজন্য আমি একটু আলোচনা করলাম তোমাদের সাথে। এখানে আমরা বলেছি উপশক্তি স্তর যদি কোনো, এখানে পৃতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকে কয়টা? 6টা, কিন্তু এখানে আছে 3টা। তারপরে বলা হয়েছে গিয়ে কি 3টা থাকলেও সে কিন্তু অধিক সুস্থিতি। যখন 4টা থাকে বা 2টা থাকে তার থেকেও এটা 3 যখন থাকলে তাহলে এই পি উপশক্তি স্তরগুলো কি সুস্থিতি, তাই না? আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে বলা হয়েছে গিয়ে কি অক্সিজেনের আছে 2p4। এখানে দেখা হচ্ছে ইলেকট্রন অপসারণের কথা বলা হয়েছে নাকি, ইলেকট্রন অপসারণ করা হচ্ছে। এখান থেকে এই নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ সে সুস্থিত অবস্থায় আছে, 2p3 আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে 2p4 আছে, সেখান থেকে অপসারণ করাটা খুব সোজা হয়ে যায়। এই জন্য দেখা যায় কি ইলেকট্রন, আমরা বলেছিলাম কি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল ইলেকট্রন
যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে অপসারণের প্রশ্ন আসলে যখন কোনো মৌল আর একটা মৌলের সাথে যৌগ তৈরি করবে, তখন সমযোজী বা আয়নিক বন্ধন গঠন করবে, তখন সেক্ষেত্রে দেখা যাবে কি নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরানোটা কঠিন হয়ে যায়, দিতে সে দিতে পারে না, অক্সিজেন খুব সহজেই দিতে পারে। এই ক্ষেত্রে এই জন্য ব্যতিক্রমী দেখা যায় কি নাইট্রোজেনের থেকে আমরা বলেছি কি ডান দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম বিধায়, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার কম বিধায় তার আয়নীকরণ শক্তি বেশি হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নাইট্রোজেনের পরে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেনের পরে অক্সিজেন, কিন্তু তার ক্ষেত্রে দেখা যায় কি অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। তোমরা কি আমার লেখা দেখতে পাচ্ছ? আমি কি বুঝাতে পেরেছি? এটা হচ্ছে ব্যতিক্রম। এই এই ব্যতিক্রম গুলো কিসে আসে? মূলত এরকম ওই সংজ্ঞা অনুযায়ী কথা হওয়া ছিল অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, নাইট্রোজেনের কম হবে, কিন্তু এখানে দেখা গেছে যে অক্সিজেনেরটা সহজে দিতে পারে বুঝে নাইট্রোজেনের কম। তাহলে এই হলো আমার আয়নীকরণ শক্তি। এরপরে চলে আসি আমরা পর্যায়বৃত্ত ধর্মের ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। ইলেকট্রন আসক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তি ঠিক বিপরীত। এখানে বলা হয়েছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল ইলেকট্রন অপসারণ করতে, কোনো মৌল থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। আর এর ক্ষেত্রেও দেখা যায় কি যেই মৌলের এখানে কিন্তু বাম দিকের মৌলগুলোর পরমাণুর আকার ছোট বিধায় তার ইলেকট্রন আসক্তি বেশি, এবং ডান দিকের মৌলগুলোর পর্যায়ের ক্ষেত্রে ডান দিকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কম বিধায় তার পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কম বিধায় ইলেকট্রন আসক্তি কম। কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে কয়েকটা মৌলের ক্ষেত্রে। এখানে দেখো আমি এখানে আবার গ্রুপের কথা, সেটা উপর থেকে নিচের কথা, যাদের পরমাণুর আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি। তো এখানে দেখা যাচ্ছে কি ফ্লোরিন এবং ক্লোরিন, এখানে কে আছে উপরে দেখো খেয়াল করে, ফ্লোরিনের পরে আছে কে? ফ্লোরিনের আমরা জানি তো না, পারমাণবিক সংখ্যা হচ্ছে 9 আর ফ্লোরিনের হচ্ছে 17। তাহলে এখানে দেখো ইলেকট্রন বিন্যাসটা করো আমার সাথে, 2s2 দেখতে পাচ্ছ তোমরা? আর এরপরে আসছে 1s2 3p6 না সরি ভুল, এখানে তোমরা হ্যাঁ 3s2 তোমরা কি আমার ক্লোরিনের 17 পারমাণবিক সংখ্যা, ক্লোরিনের 9, তাহলে এখানে দেখা গেল কি ওর আছে সর্ববহিষ্ঠ স্তরকে পর্যায় হচ্ছে 2, সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন? 7টা, পর্যায় হচ্ছে 2, শক্তি স্তর হচ্ছে 2। আর ক্লোরিনের ক্ষেত্রে দেখা গেছে কি পর্যায় হচ্ছে 3, সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে 3, নাকি তার সেই ঘরে। তাহলে দেখা যায় ইলেকট্রন থেকে এখানে শক্তি স্তরের কথা বলা হয়েছে, ফ্লোরিনের শক্তি স্তর হচ্ছে 2 আর ক্লোরিনের শক্তি স্তর হচ্ছে 3, মানে 3 তৃতীয় ঘর। তার দেখা যাচ্ছে যে ফ্লোরিনের বাহিরের দিকের ইলেকট্রনগুলো খুব কাছাকাছি শক্তি স্তরের, নাকি কাছাকাছি। সেজন্য কি হয় একটা ইলেকট্রন যখন ওই ফ্লোরিনের ঘরে ঢুকবে তখন দেখা যায় যে কাছাকাছি বিধায় সে নিউক্লিয়াসে তার শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে খুব মানে বাধা সৃষ্টি করে, ইলেকট্রনের বিকর্ষণ হয়, ঢুকতে কষ্ট হয়ে যায়। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখা যায় সে আছে কোথায়? নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তৃতীয় শক্তি স্তরে, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে তৃতীয় ঘর, সেখানে 7টা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, সেই কারণে সে কি করে, সেই জন্য দূরে আছে বিধায় নিউক্লিয়াস থেকে তার শক্তি স্তরে বাহির থেকে যে কোনো একটা মৌল বা ধাতু থেকে একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ হয়ে যায়। তখন দেখা যায় কি ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। আর এই কারণে দেখা যায় একটু ব্যতিক্রম, এখানে
এখানে যখন আমরা বলেছি গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ যখন কমবে তখন তার আয়নীকরণ শক্তি বেশি হবে। এক্ষেত্রে হওয়া উচিত ছিল ফ্লোরিনে, এখানে দেখা যাচ্ছে ফ্লোরিনের থেকে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে কম। তোমরা কি দেখতে পাচ্ছ? হওয়া উচিত ছিল ফ্লোরিনে, কিন্তু সেখানে হলো কোথায়? ইলেকট্রন আসক্তি কার বেশি? ফ্লোরিনে। তাহলে আমি কি ইলেকট্রন আসক্তি তোমাদেরকে বোঝাতে পেরেছি? আশা করি তোমরা বুঝেছো। এরপরে আমি আসি পর্যায়বৃত্ত ধর্ম, আমাদের 6 নাম্বার, তড়িৎ ঋণাত্মকতা। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো ইলেকট্রন দুটিকে বন্ধনের ইলেকট্রন দুটোকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই আকর্ষণকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তা আমার কথা বুঝছো? এক্ষেত্রেও ওই রকম বাম দিকের মৌলগুলোর পর্যায়ের ক্ষেত্রে পরমাণুর আকার ছোট বিধায় তার ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা বেশি, ডান দিকের যাদের তড়িৎ ঋণাত্মকতা কম, পরমাণুর আকার কম তাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর যাদের পরমাণুর আকার বেশি তাদের তড়িৎ ঋণাত্মকতা কম। বুঝতে পারছো নিশ্চয়ই? আর একই কথা বামের থেকে ডানের পর্যায়ের ক্ষেত্রে, আর গ্রুপের হচ্ছে উপর থেকে নিচে। একই কথা আমি বারে বারেই বলেছি, আশা করি বুঝেছো। তাহলে আমার পর্যায়বৃত্ত ধর্ম তোমাদের বোঝা হয়েছে নিশ্চয়ই। এরপরে দেখি আমার কি অনেক হয়ে গেল ম্যাডাম? আরো চলবে? ও হ্যাঁ, আর আছে তো টপিকস আছে ম্যাডাম। তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলের সমূহের বিশেষ নাম। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে এই মৌলগুলোকে বিশেষ নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে জানি, আমরা এখানে পড়েছিলাম, তাহলে আমরা তাদের প্রথমে নাম হয়েছিল কি গ্রুপগুলোর নাম ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল। এই কথাগুলো আমি লিখলাম না, আমি একটু আলোচনা করে যাই তোমাদের। এখানে দেখো আসলে লিখলে ভালো হয়। ক্ষার ধাতু, 2 নম্বরে হচ্ছে মৃৎক্ষার ধাতু, তারপরে হচ্ছে বিশেষ মৌলগুলোর বিশেষ নাম। বিভিন্ন গ্রুপের মৌলগুলোর বিশেষ নাম সম্পর্কে আমি এখন তোমাদের বলবো। এরপরে হচ্ছে 3 নম্বরে হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ। তারপরে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। আমার লেখা কি দেখা যাচ্ছে তোমাদের? তারপরে অবস্থান্তর মৌল। সরি, এখানে মুদ্রা ধাতু আছে। ম্যাডাম তাহলে বাদ দিয়ে দাও, এই যেরকম তো সেদিন তাহলে বিদায় নিয়ে দেবে। এখানে একটু নেট সমস্যা হয়েছে, তোমাদেরকে সমস্যা কিভাবে করি দেখো। আচ্ছা, তো শিক্ষার্থীরা এখানে একটু নেট সমস্যা হয়েছে, তোমাদের সাথে আর সামনে আগানো যাবে না। আশা করি পরবর্তী ক্লাসে তোমার সাথে আমার দেখা হবে। তোমরা সবাই পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই মৌলগুলোর বিশেষ নাম নিয়ে আলোচনা করব। এখানে একটু আমাদের নেটের সমস্যার কারণে। আর আশা করি তোমরা ভালো থাকবে। পরবর্তীতে আমার ক্লাসটা আবার তোমরা দেখবে, জয়েন করবে। আর সবাই ভালো থাকবে এবং বাসায় থাকবে।
আর অ্যাসাইনমেন্টের কথা, অ্যাসাইনমেন্টের শীটটা লিখে দিলে বোধহয় ভালো হয়। অ্যাসাইনমেন্ট তা তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে বিদায় নিচ্ছি। দেখো অ্যাসাইনমেন্টটা ম্যাডাম। না ম্যাডাম, আপনার বিদায় নেওয়ার আগে আপনি বিদায়